নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, এত বড় বড় ঘটনা ঘটে গেল দিল্লির বুকে, কারো মনে প্রশ্ন জাগলো না অমিত শাহ কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী, যার অধীনে আভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা এবং স্বরাষ্ট্র দপ্তর মন্ত্রক যার হাতে, তিনি কোথায়? এই যে এত কাণ্ড হয়ে গেল, না তার কোনো ফুটেজ, না তার কোনো বক্তব্য, বা তার কোনো অ্যাপিয়ারেন্স, না লোকসভায়, না রাজ্যসভায়, না দলের অন্দরে কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। আমি এটা নিয়ে রিসার্চ করছিলাম, কোথায় গেলেন। আমার মনের মধ্যে সবসময় ঘোরে, একে দেখা গেল না কেন এত ঘটনার পর। এবার আমি যখন প্রশ্নটা করছি, তখন আমার এই বুদ্ধিমান দর্শক যারা রয়েছেন, যারা কথায় কথায় আমায় সবক শেখান যে আপনার এটা বলা উচিত হয়নি, এটা আপনি না জেনে বলেছেন, তারা কি উত্তর দিতে পারবেন? তারা কিন্তু উত্তর দিতে পারবেন না, কারণ তারা কোনো রিসার্চ ফিচার্চ করেন না। তারা একটি ভিডিও দেখলেন, তার মনে হলো পছন্দ হলো না, একটি কমেন্ট করে তিনি বেরিয়ে গেলেন। মশাই, এর জন্য না ঘাম ফেলতে হয়। ওই জন্য রাত্রিবেলা, এত রাত্রিরে আমি রিসার্চ করে সব বার করে তারপরে আমি বসেছি আপনাদের সামনে। এখন ফিরি আসল কথা। দর্শকরা তো ভগবান, তারা যা খুশি তাই বলবে, মেনে নিতে হবে। দুটো জায়গায়, তিনটে জায়গায় আন্দোলন হয়েছিল, যেটা আমি বরাবরই বলি। একটা হচ্ছে শাহিনবাগ, তারপর হচ্ছে কৃষি বিল নিয়ে আন্দোলন সিন্ধু বর্ডারে, দিল্লি পুরো আটকে দিল। আর একটা হচ্ছে এই নিট নিয়ে। নিট তো হচ্ছে সামনে, আসলে হচ্ছে FCR এ, এই বাদল অধিবেশনেই FCR এ বিল যখন প্রেজেন্ট হবে, ওই জন্য আমি প্রথম ভিডিওতে বলেছি যে এখন আসছি, পরে আবার দেখা হবে। তখন এদের উৎপাত আবার শুরু হবে, দেখবেন। হ্যাঁ, যে কথায় ছিলাম, অমিত শাহ কোথায়? এই যে তিনটে কাণ্ড যেটা হয়েছে না, সেটা হচ্ছে NCR এর মধ্যে, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। আর ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের দিল্লি পুলিশ কার অধীনে? সরাসরি PMOর অধীনে, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার দপ্তর। তারা দেখে, তাদের হাতে IB আছে, সেন্ট্রাল IB আছে, র আছে, আরো সমস্ত ছুপা ছুপা অর্গানাইজেশন রয়েছে, IT সেল রয়েছে। তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, বিলকুল সন্নাটা। কেন? কারণ এগুলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখেন না। NCR এর বাইরে যা আছে, স্বরাষ্ট্র মন্ত্রক তার দায়িত্বে। যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে এটা নেই, তাই আগ বাড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কথা বলেননি, কোনো মন্তব্য করেননি, উপযাজক হয়ে কোনো নির্দেশও দেননি। তার একটা কারণ আছে কেন করেননি।
সেটা হচ্ছে এই যে আমাদের এখানে যে পশ্চিমবঙ্গে যে ইলেকশন হলো, সেই ইলেকশনে তৃণমূল তাকে যে একদম হোয়াইট ওয়াশ করে দিল বাংলার মানুষ 93% ভোট দিয়ে, পুরো হাতে তুলে পশ্চিমবঙ্গকে তুলে দিল বিজেপির হাতে। এখন যার শাসনযন্ত্র নিয়ে বসেছেন শুভেন্দু অধিকারী। পুরো তৃণমূল দলটাই চোর, আমি বরাবরই বলি। এই তৃণমূল দলের চোরগুলোকে দলে নেওয়ার ব্যাপারে প্রথম সায় দেন হচ্ছেন মোহন ভাগবত, রাষ্ট্রীয় সেবক সংঘের যিনি প্রথম প্রধান। এবং মোহন ভাগবতের নির্দেশানুসারে মোদী সরকার এদেরকে চোরগুলোকে দলে নিয়েছে। আমি বরাবরই আপনাদের বলি যে মানুষ একটা দলকে পছন্দ করে ভোট দিয়েছে, যাদেরকে হারিয়ে দিল তাদেরকে আপনারা দলে ঢুকিয়ে নিলেন। অমিত শাহের প্রচন্ড আপত্তি ছিল, রেজিমেন্টের দল, যেহেতু সংঘ পরিবার বলে দিয়েছে তাই তিনি আর কোনো কথা বলেননি। শুভেন্দু সংঘ পরিবারের, তবু শুভেন্দু একটা সেফ খেলেছেন। ওই একটা অন্য একটা বেপাত্তাওয়ালা একটা দল, যাদের কোনো অস্তিত্ব ছিল না খাতায় কলমে, তাদের হয়ে তাদের দলে নাম লিখিয়ে তাদেরকে বিরোধী আসনে বসিয়ে দিয়েছেন। কিন্তু মোদিজি কি করেছেন? মোদিজি একেবারে সরাসরি যারা তৃণমূলের চোর ছিল, সূর্যেন্দু শেখর রায় ছাড়া বাকি সব কটা হচ্ছে তৃণমূলের চোর। সায়নী ঘোষ, সে যা হিন্দু দেবদেবীর অপমান করেছে তো করেছেই, তার চুরির টাকায় ফ্ল্যাট কেনা, তার চুরির টাকায় হচ্ছে আপনার ফরচুনার গাড়ি কেনা, যার দাম 50 লক্ষ টাকা, একটা ফ্ল্যাটের দামের থেকে বেশি। চুরির টাকায় সব তার সম্পদ। মহুয়া মৈত্র, যিনি পাসওয়ার্ড আইডি, লোকসভার পাসওয়ার্ড আইডি অন্য লোককে দিয়ে রেখে দিয়েছিলেন। এই অপরাধের কোনো সীমা পরিসীমা নেই। একটা থার্ড পার্টির হাতে সাংসদের, লোকসভা, রাজ্যসভার মেল আইডি, পাসওয়ার্ড এবং সমস্ত কিছু ওয়েবসাইট ফাইটের সব তার কাছে আছে। এটা কম বড় অপরাধ? এরা নানাবিধ অপরাধীরা সমস্ত দলে নেওয়া হয়েছে। এতে একটু মনক্ষুণ্ণ ছিলেন অমিত শাহ, যে তার যখন আপত্তি থাকা সত্ত্বেও, কারণ তিনি জান প্রাণ দিয়ে খেটেছেন, আমি মোটেই বলছি না যে নরেন্দ্র মোদী খাটেননি, তিনিও প্রাণপাত করে তিনিও কিন্তু কাজ করে গিয়েছেন। ফলে এইখানে একটা গ্যাপ থেকে গেছে। আজকে যদি মানে পুলিশের ক্ষমতাটা পিএমওর হাত থেকে, এই যত এই সেক্রেটারি গুলো বসে থাকে না,
যত আইবি টাইবি সব বসে থাকে, সব কটা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোয়, সব কটাকে তাড়ানো উচিত, আগে শোকজ করা উচিত। এরাই ভারতবর্ষকে ভেতরে ভেতরে দুর্বল করে। এই যে অর্গানাইজার দীপক দীপ, সে কোথায় কোন হোটেলে আছে পুলিশ জানে, কিন্তু পুলিশের হাত পা বেঁধে রাখা হয়েছিল। আজকে যারা কমেন্ট করছেন তারা আমাকে বলুন, পুলিশের মনোবল যদি এইভাবে ভেঙে পড়ে, পুলিশের অফিসারদের, সে ডেপুটি কমিশনার থেকে কনস্টেবল পর্যন্ত তাদের যদি পাথরের বাড়িতে মাথা ফাটে, পুলিশের মনোবল ভাঙবে না? আপনারা কি চান ভারতবর্ষে বাংলাদেশের মতো পুলিশের হাল হোক, বা শ্রীলঙ্কার মতো হোক, অথবা নেপালের মতো হোক? পুলিশের মনোবলটাই তো আসল। এই পুলিশের মনোবল পশ্চিমবঙ্গে কি ছিল, উত্তরপ্রদেশে কি ছিল? পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তারা টেবিলের তলায় লুকিয়ে থাকতো, আজ শুভেন্দু অধিকারীর আমলে তারা লাঠি নিয়ে সব রাস্তায় দৌড়োদৌড়ি করছে, স্ট্রিট পুরো ফাঁকা। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির আমলে পুলিশের অবস্থা তাই ছিল। যোগী মহারাজ শাসন ক্ষমতা হাতে নিলেন, সবাই বরাবর মাই বাপ, আমাকে জেলে ভরে দাও, আমাকে মেরো না, এনকাউন্টার করো না। এই তো হচ্ছে আমাদের পিএমওর অবস্থা। আমার দাবি, প্রধানমন্ত্রী নানান কাজে ব্যস্ত থাকেন, তিনি অবিলম্বে এনসিআর এর দায়িত্ব ছেড়ে, তিনি দায়িত্বটা ছাড়েন না, তিনি দায়িত্বটা যেন স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে দিয়ে দেন, তাহলে চতুর্থবার আর এই ঘটনা ঘটবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি না দেন তাহলে আবার এই ঘটনা ঘটবে, আবার আমাদের একটা সমস্যার সম্মুখীন হতে হবে। ধন্যবাদ।